দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অর্থাৎ প্রশাসনের জায়গা থেকে এই ধরনের একটি সিদ্ধান্ত জানানো হয়েছে এবং হলগুলোতে বলা হচ্ছে একই সাথে প্রকাশ্য এবং অপ্রকাশ্য যেটিকে গুপ্ত রাজনীতি বলে তারা বলছেন সেটিও করা যাবে না। এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রনেতাকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। সেটি নিয়ে আমাদের আজকের আলোচনা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। প্রথম আলোর বার্তা কক্ষের আজকের আলোচনার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বিতর্ক এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন ছাত্র নেতাকে। নাহিদুজ্জামান শিপন, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে। ধন্যবাদ। একই সাথে আমন্ত্রণ জানিয়েছি মেঘ মল্লার বসু, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আমি প্রথমে নাহিদুজ্জামান শিপন আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে সবাই জানছে এটি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হলে ছাত্র রাজনীতি না, এটি কখনো আসলে এর আগে দেখেছেন কিনা এবং এটার উদ্দেশ্যমূলক কিনা? আপনারা যে বিরোধিতাটা করছেন সেই জায়গাটাতে একটি কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে বিরাজনীতিকরণের গন্ধ কথা উল্লেখ করেছেন, যে গন্ধ পাচ্ছেন আপনারা কেন? আচ্ছা, প্রথমে আমি সকলকে স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি এবং প্রথম আলোকে ধন্যবাদ জানাই এমন একটি আলোচনায় আমন্ত্রণ জানার জন্য। আসলে গত পরশুদিন যখন আমরা হল কমিটি দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপর থেকে এই আলোচনাটি হচ্ছে আর কি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে হল রাজনীতি বা রাজনীতি থাকবে না, এই কথাটি সাংঘর্ষিক। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ না। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে, হলে রাজনীতি থাকবে না। তো এটাও আবার হলও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো অংশ না। যেহেতু বাংলাদেশের একটি সংবিধান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1973 সালের একটি অধ্যাদেশ আছে, একটি অর্ডার আছে, যেটি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। সুতরাং আমি আইনগত দিকটি বললাম। আর যদি আমি ঐতিহাসিক গুরুত্বের কথা বলি, যে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সকল স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে এদেশের ভাষা, এদেশের মহান ৭১-এর যুদ্ধ, এদেশের প্রথম মানচিত্র খণ্ডিত যে পতাকা উত্তোলন হয়েছিল, একই সাথে ঐতিহাসিক এবং একই সাথে আইনগত দিক, দুটি দিকে যদি আমরা বলি তাহলে কোনো ধরনের এটি বলাটাই হচ্ছে এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা। তো যে ব্যাপারটি, যে আলোচনাটি হচ্ছে এখন, বিগত 15 বছর ধরে বাংলাদেশের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশে একটি ফ্যাসিজম কায়েম হয়েছিল। এখন সেই ফ্যাসিজম যারা কায়েম করেছিল, যে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী, তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এবং সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই কিন্তু আমরা লড়াই এবং সংগ্রাম করেছি। যে লড়াই এবং সংগ্রাম করতে গিয়ে আমরা কিন্তু সবথেকে বেশি নির্যাতনের শিকার হয়েছি। এখন সেই ফ্যাসিবাদী আমলের যে ভয়ঙ্কর রাজনৈতিক চিত্র বা ছাত্র রাজনীতির যে চিত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, বিশেষ করে গেস্ট রুম, গণরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের উপর ভয়াবহ নিপীড়নমূলক যে কর্মকাণ্ড, একই সাথে জবরদস্তিমূলকভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য করা। তো এই বিষয়গুলো আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা ট্রমা তৈরি করেছিল। কিন্তু আমরা কিন্তু এর বিরুদ্ধে বিগত 15 বছর ধরেই আমরা কিন্তু আন্দোলন করছি। একটু স্পেসিফিক হই আপনার ক্ষেত্রে, বিশেষ করে ছাত্র দল গত পরশুদিন আপনারা কমিটি ঘোষণা করেছেন, তারপরে কালকে এই ঘোষণা আসলো। আপনাদের এখানে উদ্দেশ্যমূলক কোনো বিষয় আছে কিনা? এই কমিটি ঘোষণা করাটি কাল হয়েছে কিনা, এটির কোনো প্রতিক্রিয়া বলে মনে হয়? না, আমরা হচ্ছে যে আমরা এটা কখনো যে আমাদের এই কমিটি ঘোষণা করাটা কোনো কাল হয়েছে ব্যাপারটা এরকম। এটা আমাদের সাংগঠনিক একটি প্রক্রিয়া। এখানে একটা বেশি স্পষ্ট করা দরকার, সেটি হচ্ছে আমরা কিন্তু স্পষ্ট আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে লেখা আছে যে আমাদের বিদ্যমান যে হল কমিটি সেটি বিলুপ্ত করে নতুন কমিটি। তার মানে আমাদের যারা হলের নেতৃত্বে এসেছে অধিকাংশ নেতৃবৃন্দ কিন্তু তাদের আগে হলে পদ ছিল এবং সেই পদ নিয়ে কিন্তু তারা হলে অবস্থান করছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছি সেই কার্যক্রমগুলোতে তারা অংশগ্রহণ করছিল। সুতরাং এটি উদ্দেশ্যমূলকভাবে আমরা কমিটি, এটা আমাদের সাংগঠনিক যে ধারাবাহিক। আপনাদের কমিটি ঘোষণা করার পরে প্রশাসন এটি করলো, প্রশাসনের কোন উদ্দেশ্যমূলকভাবে আমরা প্রশাসনের আজকে আমাদের কিছুক্ষণ আগে আমি মিটিং শেষ করে এখানে আসলাম। আমরা প্রশাসনের কাছে আমি একদম স্পষ্টভাবে জানতে চেয়েছি যে আপনারা আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে, আপনারা যে আইন অনুযায়ী আপনারা বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করছে সেখান থেকে আপনারা এরকম একটি ঘোষণা দিতে পারেন কিনা, এটি আপনাদের এখতিয়ার আছে কিনা, বা আপনার যদি এখতিয়ার না থাকে তাহলে কোন উদ্দেশ্যে আপনারা হঠাৎ করে একটি মব পরিস্থিতি তৈরি হলো আর আপনারা একটি ঘোষণা দিয়ে দিলেন, যেটা এদেশের আইন কিংবা আমাদের যে অধিকার। এই প্রশ্ন আপনি তুলেছেন যে তারা আসলে এই ঘোষণা দিতে পারে কিনা। হ্যাঁ,
কিন্তু দিয়েছে। আমি মেঘমল্লার আপনার কাছে আসতে চাই। এই জায়গাটাতে যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বর্তমান যে ভিসি তাদেরকে বিরুদ্ধে বা পক্ষে যায় বলে এটা নিয়েও কথা হচ্ছে যে তারাও পক্ষপাতের একটি পক্ষের হয়ে কাজ করছেন বা কথা বলছেন, বা তারা যে সিদ্ধান্ত দিচ্ছেন সেটা এক পক্ষের হয়ে যাচ্ছে। আপনি সেটা মনে করেন কিনা এবং সেটা আসলে রাজনৈতিক কোনো দূরভিসন্ধি আছে কিনা সেটার মধ্যে? এখন আসলে কারো ইন্টেন্ট নিয়ে কথা বলাটা ঠিক না এই জায়গা থেকে, কারণ একটা কথা আছে যে কোনো কিছু যদি আসলে ইনকম্পিটেন্স দিয়ে ব্যাখ্যা করা যায় তাহলে সেখানে ম্যাল ইন্টেনশন অ্যাজিউম করতে নাই। মানে মোদ্দা কথা হচ্ছে যে কোনো কিছু যদি আমি বুঝি যে আসলে তার অপারগতা, এটা তার অদক্ষতা, সেটা দিয়ে বিবেচনা করাই ভালো। তো আমি এখন পর্যন্ত যেহেতু ভিসি প্রক্টর আমার নিজের ডিপার্টমেন্টের শিক্ষক, আমি বলতে চাই না যে তিনি হচ্ছে কোনো একটা দল দ্বারা সম্পূর্ণ পরিমাণে ক্যাপচার্ড, কিন্তু যদি তা না হয় তার মানে হচ্ছে তিনি অপারগ। কেন বলছি দেখেন অপারগতার কথা, গত 11 মাস 1 বছর হয়ে গেল অভ্যুত্থানের পরে। এই অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে? প্রথমে আপনার ছাত্র রাজনীতি বিরোধী যে মব, সেই মবকে উস্কানো হয়েছে এবং সেই মবকে কাজে লাগানো যখন হয়েছে তখন আমাদের যিনি ভিসি, সেই ভিসির প্রধান প্রোটোকল কে ছিলেন সেটা আপনারা চাইলে এখনো ক্যামেরা দিয়ে ওই সময়কার ছবিগুলো দেখাতে পারেন। ওই সময় শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করার আগে ক্যাম্পাসের 1 নাম্বার সাধারণ শিক্ষার্থী ছিলেন সাদিক তায়েব, এবং তখন তিনি ভিসির প্রোটোকল ছিলেন। এটা একদম আপনি আপনাদের ইয়েগুলোতেও পাবেন। আপনারা ওই সময় যখন প্রেস কনফারেন্স কভার করেছেন, এখানে কোনো লুকোছাপা ছিল না। কোথায় লুকোছাপা ছিল না বলতে প্রথমে চলাফেরায়, হ্যাঁ, মানে প্রথমে তখন তিনি সাধারণ শিক্ষার্থী, তো সাধারণ শিক্ষার্থী হিসেবে তো তিনি ভিসি প্রোটোকল হতেই পারেন। পরবর্তীতে বোঝা গেল যে তিনি কত বড় সাধারণ শিক্ষার্থী। তো তারপরে আমরা কি দেখেছি? আমরা দেখতে পেয়েছি প্রথমে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার চেষ্টা হয়েছে। ছাত্র রাজনীতি যখন সম্পূর্ণরূপে নিষিদ্ধ রাখা হয়েছে, ছাত্র সংগঠনগুলির সাথে প্রথম 8-10 দিন 15 দিন বসা হয়নি। শিপন ভাই বলতে পারবেন, প্রথম ছাত্র সংগঠনগুলির সাথে ভিসি প্রক্টর বসার সিদ্ধান্ত নিয়েছেন তখন যখন তার আগে তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে। কাজে এই যে রাজনীতি থাকলে ভায়োলেন্স থাকবে, হল কমিটি না থাকলে ভায়োলেন্স থাকবে না, এই কথা যে সত্য না এটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে তোফাজ্জল। তোফাজ্জলের বিরুদ্ধে যখন মব হয়েছে তখন সেখানে কোনো প্রকাশ্য রাজনীতি ছিল না। কিন্তু আমরা দেখতে পেয়েছি গুপ্ত সংগঠনগুলি, এখন তো গুপ্ত সংগঠন দুটি, একটি প্রাচীনকাল থেকে গুপ্ত সংগঠন, আরেকটি 2024-এর নতুন বাস্তবতার ফলে গুপ্ত হয়ে উঠেছে। তো এই যে গুপ্ত সংগঠনদের আস্ফালন, এই গুপ্ত সংগঠনগুলির আস্ফালনের প্রাথমিক বলি হয়েছেন তোফাজ্জল। এবং তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু নানান রকম ভাবে যারা খুনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। তারপর আমরা তোফাজ্জল হত্যাকাণ্ড দেখেছি, আমরা দেখেছি শেখ হাসিনার যে ঘৃণাস্তম্ভ, সেই ঘৃণাস্তম্ভ এই প্রক্টর মুছার ব্যবস্থা করেছেন। যখন তিনি মোছার ব্যবস্থা করেছেন তখন তিনি একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের তদবিরে বা একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের নির্দেশে তিনি এই কাজ করেছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। পরবর্তীতে তিনি বলেছেন যে এই কথা মিথ্যা, তাকে কোনো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বলেনি। যদি না বলে থাকে তাহলে কেন তিনি এই শেখ হাসিনার যে ঘৃণাস্তম্ভ, এই ঘৃণাস্তম্ভ মোছার পারমিশন দিলেন? তারপর আপনারা ফাস্ট ফরওয়ার্ড করেন, এবছর নববর্ষের সময় শেখ হাসিনার একটা মুরাল বানানো হলো। সেই মুরাল পূর্ণ সিকিউরিটির মধ্যে একজন শিক্ষার্থী গেলেন এবং সেই শিক্ষার্থী যে সেই মুরালটি হচ্ছে আপনার সেই ছবি, শেখ হাসিনার সেই মূর্তিটি, সেটি হচ্ছে পুড়িয়ে দিয়ে আসলেন। এবং এই শিক্ষার্থীটিও এখনো বাংলাদেশে আছেন এবং তারও কোনো বিচার হয়নি। তারপর আমরা দেখতে পেলাম অত্যন্ত দুঃখজনক সাম্য হত্যাকাণ্ড, এবং সাম্য হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে তারা আপনার অনেক কিছু করলেন, সোহরাওয়ার্দী উদ্যানের গেট লাগাই দিলেন, দেয়াল তুলে দিলেন, অমুক করলেন তমুক করলেন, কিন্তু ওই এলাকা এখনো একই রকম অনিরাপদ। আপনারা একটু ইনভেস্টিগেশন করেন, দেখতে পাবেন যে ছিনতাইয়ের যে মাত্রা ওই এলাকায় বিভিন্ন রকম মানে আইন শৃঙ্খলা পরিপন্থী কাজের যে মাত্রা, সেগুলি আরো বৃদ্ধি পেয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি যে এই ভিসি বা প্রক্টরের কোনো ধরনের পলিটিক্যাল যেই দূরদর্শিতা, সেই রাজনৈতিক দূরদর্শিতা নেই এবং সেই কম্পিটেন্সি নেই, যে কম্পিটেন্সের মধ্য দিয়ে এতগুলো পক্ষকে নিয়ে তৈরি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা মেইনটেইন করতে পারে। খেয়াল করে দেখুন, দূরদর্শিতা নাই বা কম্পিটেন্সি নাই, কিন্তু তার ইচ্ছে আছে কিনা বা মানসিকভাবে সে ওন করেন কিনা, এটা মনে করেন আপনি? এইটা আমি জানি না, আসলে আমি জানি না। আমি ওই জন্য তো কথাটা শুরুতে বলে নিলাম যে যেটা ইনকম্পিটেন্স দিয়ে ব্যাখ্যা করা যায় সেটা আমি ম্যাল ইন্টেনশন দিয়ে ব্যাখ্যা করলাম না। কিন্তু একটা কথা বলা খুব জরুরি এখানে, সেটা হচ্ছে যে ছাত্রদলের হল কমিটি প্রকাশিত হচ্ছে পরশুদিন সকালবেলা। যদি সকাল 12টা 1টা 2টোর সময় ভিসি বা প্রক্টর এই সিদ্ধান্ত দিতেন তাহলে একটা কথা ছিল। আমরা দেখতে পেলাম যে একটা হল কমিটি হচ্ছে 10টার সময়, তাহলে এটা যদি স্বতঃস্ফূর্ত যে রাগ ক্রোধের উদ্গীরণ, সেটা তো আপনার ধরেন দুপুর 2টায় হইতে পারতো, বিকাল 4টায় হইতে পারতো, সন্ধ্যা 7টায় হইতে পারতো। এই রাত 12টার পরের মিছিলগুলা কারা করে আসলে? কারা করে? আপনারা তখন থাকেন, বলেন। মানে আমি একটা প্রশ্ন করলাম, আমি উত্তর দিলাম না, আমি একটু প্রশ্ন করতে চাই আর কি, যে রাত 12টার পরের মিছিলগুলা কারা করে? কেন রোকেয়া হলের হল গেট ভেঙে আমি বেরিয়ে এসেছি, এই অ্যাস্থেটিক্সটা স্ট্যাবলিশ করা এত জরুরি? কি ইন্টারেস্টিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে প্রক্টর আইন জারি করেছিলেন যে সন্ধ্যা 6টার পরে নাকি টিএসসিতে আর গান বাজনা করা যাবে না, কারণ মাইকের আওয়াজে মানুষের ঘুম হয় না। কিন্তু রাত 12টার পরে মিছিল করা যাবে, 8টা-10টার পরে গান করা যাবে না, রাত 12টার পরে মিছিল করা যাবে। প্রক্টর বলেননি কোনটা? তাদেরকে বলেছেন যে প্রক্টর 12টার পরে মিছিল করা যাবে, সেটা তো বলেননি। মানে যেই মিছিল নিয়ে এসেছে সেই মিছিলের কাছে পরাস্ত হয়ে
মানে নতি স্বীকার করে তিনি আচ্ছা। একটা দাবি মেনে নিয়ে তারপরে চলে গেছেন এবং দাবিটা মেনেছেন কিরকম ভাবে দেখেন আমি কেন বলছি যে ওনাদের কোনো ধরনের মেরুদণ্ড নেই। উনারা দাবি মেনে নিয়েছেন, মেনে নেওয়ার পর কি করেছেন, তারপর বাকি সব স্টেক হোল্ডারদের ডেকেছেন, আজকে মিটিং হয়েছে। তাহলে যেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনিও জানেন আপনার অন্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হবে, সেই সিদ্ধান্ত আপনি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার আগে নেন কিভাবে? তার মানে আপনি ক্যাপিচুলেট করছেন, আপনি বারবার হার মানছেন। এবং এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আসলে কোন রকম, মানে আমি একটা কথা অনেকগুলো মিডিয়াতে বারবার করে বলছি, আমি আজকে এখানেও বলে যেতে চাই, আমাদের এই মুহূর্তে প্রক্টর সাইফুদ্দিন স্যার না, আমাদের প্রক্টর হচ্ছে এস এম ফরহাদ। আমাদের বর্তমানে প্রক্টর এস এম ফরহাদ। কেন বললাম? অনেক বড় উক্তি। তার কারণ হচ্ছে এস এম ফরহাদের যে প্রোগ্রাম আপনারা সবাই জানেন 5ই আগস্ট 36শে জুলাইয়ের যে প্রোগ্রাম, সেই 36শে জুলাইয়ের প্রোগ্রামের ব্যাপারে আমাদের প্রক্টর স্যার নিজে এসে ওই জায়গায় দাঁড়িয়ে বলে গিয়েছেন যে আমরা তাদের যে পারমিশন, এই পারমিশন উইথড্র করেছি এবং তাদেরকে আমরা নিষেধ করেছি এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে, যেহেতু তারা এই কাজ করেছেন। তার পরবর্তী 2 দিন সেই প্রোগ্রাম চলেছে। তাহলে যদি প্রক্টর নিষেধ করার পরও একটা ছাত্র সংগঠন তাদের প্রোগ্রাম চালিয়ে যেতে পারে, তখন তো এই প্রশ্ন উঠবেই যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কারা চালাচ্ছে। এবারে আপনার কাছে আসি, যেটা হচ্ছে যে মেঘ মোল্লার যে ধরনের বিষয়গুলো উত্থাপন করেছেন, আপনি এই প্রক্রিয়ার মধ্যেই আছেন, ওই একই ক্যাম্পাসে রাজনীতি করছেন, তারাই আপনার ফেলো সংগঠক। আমার প্রশ্ন হচ্ছে আপনার এটা আগে থেকে যে একটা নতুন করে যারা কেউ যখন প্রকাশ্যে বাইরে এসে প্রকাশ করে যে আমি আগে গুপ্ত রাজনীতি করতাম, এখন আমি এই সংগঠন করি, তার আগে আপনারা নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থেকে জানতেন না, চিনতেন না, নাকি আপনারা এটাকে চেপে গেছেন যে ঠিক আছে জানি কিন্তু যেহেতু তারা প্রকাশ করছে না আমরা এটা আপনারাও প্রকাশ করেন? বিষয়টা কি রকম? না, ব্যাপারটা হচ্ছে দেখেন, আমরা 5 আগস্টের যে পরিবর্তিত রাজনীতি, সেই পরিবর্তিত রাজনীতিতে আমরা একদম শুরু থেকেই শিবিরকে নিয়ে আমরা বলে এসেছি যে এই গুপ্ত রাজনীতি কিন্তু করা যাবে না। এবং আমাদের এই বলার প্রেক্ষিতে অনেক জোরাজুরি বা চাপাচাপির প্রেক্ষিতেই কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে প্রথমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আংশিক কমিটি ঘোষণা করলো। ধীরে ধীরে আস্তে আস্তে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা ছোট ছোট 2 সদস্য 5 সদস্য এরকম একটা করে তাদের কমিটি প্রকাশ করলো। কিন্তু হ্যাঁ, টিম কমিটি তাদের এখন আসলে টিম আকারে তাদের হচ্ছে যে অনেকগুলা স্তর আছে তাদের কমিটির। এটা আমরা আসলে সঠিকভাবে জানি না যে আসলে তাদের সাংগঠনিক কাঠামো। সবথেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা, যে আমরা একটা ছাত্র সংগঠন, বিগত দিনে একটা পরিবেশ ছিল, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, সেখানে অনেকে চাইলেও তার মত প্রকাশের স্বাধীনতা পায়নি। কিন্তু 5 আগস্টের পরে তো সেই পরিবেশটা তৈরি হয়েছে। সেই পরিবেশটা তৈরি হওয়ার পরে এখন তো কোনো নিপীড়নমূলক রাজনীতি নাই, বা এখন তো কেউ কারো মত প্রকাশে বাধাগ্রস্ত করছে না। তাহলে এখন সমস্যাটা কোথায়? আমরা এই জায়গাটাতে আমরা আতঙ্কিত। এই যে সমস্যা কোথায়? এই জায়গাটাতে আমাদের আপত্তি। তাহলে আগে যে তারা গুপ্ত ছিল সেটাতে কোনো সমস্যা দেখেন কি না? আমরা জানতেন কিনা? আমরা তখন তো আমরা জানতাম যে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল এক প্রকার। তখন তো একটা ট্যাগিং পলিটিক্স ছিল, বিশেষ করে বিরোধী মতের যারা ছিল, ছাত্রদল বা শিবির সহ অন্যান্য এখানে মেঘ আছে ওদের ব্যাপারেও একই সাথে যারা বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের রাজনীতি করত, তাদের উপর একটা ব্যাপক দমন নিপীড়ন চালানো হতো। সেই দমন নিপীড়নের মধ্যে শিবির একটা বড় একটা ট্যাগিং রাজনীতিতে পরিণত হয়েছিল, যে ছাত্রলীগ কাউকে কোনো ধরনের তার উপর আক্রমণ করবে, হয়তো শিবির বা ছাত্রদল বা অন্য কোনো বিরোধী মত। আমি একটা ঘটনা বলি। আমি 2000 প্রশ্নটা যদি আপনি একটু স্পষ্ট করি, যদি বিরোধী মত থাকতে পারে কিন্তু বিরোধী মতের কারণে ট্যাগিং দিলে সমস্যা হয় জন্য তারা গুপ্ত রাজনীতি করবে, এইটা আপনারা মেনে নিয়েছিলেন কিনা? আমার কাছে মনে হয় যে তারা আসলে তাদের রাজনীতির ধরনটাই গুপ্ত রাজনীতি। তারা মেনে নিয়েছিল বলতে ব্যাপারটা এরকম না। আমরা আজকে যখন কিছুক্ষণ আগে আলাপ আলোচনা হচ্ছিল, তখনও আমরা আমাদের কেন্দ্রীয় সভাপতি তাদের এস এম ফরহাদকে বলছিল যে এই যে আপনাদের ছোট ছোট টিমগুলো আছে হলগুলাতে, বা এই যে আপনারা যে প্রোগ্রামগুলো করেন, ঠিক আছে, এখানে তো অনেকে অংশগ্রহণ করতে, এই টিমগুলো প্রকাশ করতে সমস্যা কোথায়? আমরা যেমন আমার কোনো একটা এলাকাতে কাউন্সিল হবে, বা আমি আমার বন্যা দুর্গত এলাকায় একটা টিম পাঠাবো, আমরা কিন্তু ছাত্রদলের প্রেস করে দিই যে আমার ওই বন্যা দুর্গত টিমের জন্য উক্ত টিম কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কাজ করবে। তা আপনার হলে হলে যদি ছোট ছোট টিম থাকে, তাহলে আপনিও প্রকাশ করেন যে আমার এই টিম এই সেবামূলক কাজে অংশগ্রহণ করবে, এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করবে। তাহলে তো আমরা বুঝতে পারবো যে না, এগুলো শিবিরের নেতৃবৃন্দ। তার মানে আজকে যে বৈঠক ছিল, যে বৈঠক থেকে আপনি আসলেন, যে ছাত্র প্রতিনিধিদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক, সেখানে কি শিবির তার নিজের পরিচয়তে উপস্থিত ছিল? হ্যাঁ, শিবির তার নিজের পরিচয়। তাদের হল কমিটি নাই যেগুলো, তারা তো এই বিষয়টা কখনো স্বীকার করে না। তাদের টিম আছে কিন্তু তাদের হল কমিটি নাই। কিন্তু আপনারা জানেন তো? আমরা কিন্তু জানি যে গোপনীয়ভাবে তাদের হল কমিটি আছে। এটা আমরা শুধু এখন না, আমরা বিগত 15-20 বছর
আগে তো মানে আগে থেকে জানি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি তখন থেকেই জানি যে শিবিরের শুধু হল কমিটি না, তাদের হলের প্রতিটা ব্লক আচ্ছা, কেন্দ্রিক এই করে প্রশ্নটা আমি কমিটি তাহলে আছে। দুজনের কাছে যাই। আপনি বলেন যে সাংগঠনিকভাবে অথবা আপনারা একই ক্যাম্পাসের ছাত্র সবাই একই হলে কখনো কখনো বা পাশের হলে আপনারা তাদেরকে চেনেন জানেন, কিন্তু যেহেতু আন্দোলনটা হচ্ছে অন্য এক কারো বিরুদ্ধে, তখন আপনারা ফেলো ফিলিং থেকে হোক আর যেভাবেই হোক এটা মেনে নিয়েছেন এবং গুপ্ত রাজনীতির এক ধরনের সহায়তা হয়েছে কি বলে মনে হচ্ছে কিনা এখন, বা মনে করেন কিনা সেই 15-16 বছর আগে? হানার উত্তরটা নিয়ে আমি ওনার কাছে যাই। হ্যাঁ, প্রশ্নটা আবার একটু। যে মানে আপনাদের গুপ্ত রাজনীতি যে তারা যুক্ত ছিল বা তারা নিজেদেরকে পরিচয় হাইড করতো, সেটা আপনারা জেনেও আপনারাও চুপ ছিলেন সেই সময়টাতে? বিগত সময়ে বিগত সময়ে চুপ ছিলাম বলতে আসলে বিগত সময়ে আমাদের এই যে আমাদের নিজেদের যে রাজনীতি করার যে অধিকার, সেই অধিকারটাই তো ছিল না। আমরা যে ক্যাম্পাসে যে এই আলোচনাটা করব, রাজনীতি করার যে সেই পরিসরটা তো আমাদের জন্য ছিল না। আমাদের সেই আলোচনা সেই জায়গাটাই ছিল না আলোচনা করার মতো। সেই উত্তরটা আপনি একটু আচ্ছা, হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ধরেন তিনি শিবির পরিচয় লুকিয়েছিলেন আওয়ামী লীগ আমলে, এটাকে আমি দোষ হিসেবে দেখি না। কারণ শিবির পরিচয় দেওয়ার সাথে সাথে ক্রস ফায়ার দেওয়া হতো, অমুক করা হতো, অনেক কিছু করা হতে পারতো। কিন্তু শিবির মানে নিজের পরিচয় লুকানো আর ছাত্রলীগের কমিটির ভিতরে থাকা তো এক জিনিস না। মানে আপনি আপনার পরিচয় দিয়েন না, আপনি অন্য কিছু করেন, আপনি তাবলীগের মধ্যে ঢুকে থাকেন, আপনি অন্য কিছুর মধ্যে ঢুকে থাকেন, এই যে ছাত্রলীগের ভিতরে থাকা, তাহলে কি ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে এখনো তো অভিযোগ উঠেছে ওনাদের যে কমিটি সেটার মধ্যেও ছাত্রলীগের অনেক সদস্য আছে, যে যখন এটা পরিচয় লুকিয়ে অন্য দলে চলে যায় এবং এটা খুব সহজ, এবং এটাই হচ্ছে গুপ্ত রাজনীতি এবং প্রকাশ্য রাজনীতির ফারাক। ওকে, ছাত্র দলের কমিটির ভিতরে যে হচ্ছে ছাত্রলীগের লোক পাওয়া গেছে, এটাও অবশ্যই অত্যন্ত নিন্দনীয়। ওনারা অনেক বড় সংগঠন, ওনাদের অবশ্যই উচিত ছিল প্রথম কমিটিটা হওয়ার আগে এটা এনশিওর করা যে একজন ছাত্রলীগ আরো যেন পাওয়া না যায়। কিন্তু এটা নিয়ে যে সমালোচনা হলো, আমরা সবাই সমালোচনা করলাম এবং তার ভিত্তিতে তারা কিন্তু তাদের কমিটি পুনর্গঠন করলো। সেটা সম্ভব হয়েছে কেন? কারণ কমিটিটা প্রকাশ্য। তো প্রকাশ্য রাজনীতি মানে ওখানে একটা দায়িত্বশীলতার প্রশ্ন আসছে। সেখানে আপনার সংগঠনের কোনো একজন নেতা, কোনো একজন কর্মী কোনো একটা কাজ করলে আপনি সেটা দায়িত্ব নেবেন। শিবিরের রাজনীতির মডেল কি জানেন? যে সে 15 বছর ধরে কারো দায় নিবে না, তারপরে একটা অভ্যুত্থান সফল হওয়ার পরে যখন নির্দলীয় পরিচয়ে সাদিক কায়েম একজন বড় সমন্বয়ক হিসেবে আবির্ভূত হবেন, তখন তিনি বলবেন এই দেখো আমার সভাপতি কত ভালো কাজ করেছেন। তাহলে আপনি তো ভাই আগে তার দায় নিচ্ছেন না। তখন বললাম ছাত্রলীগ আমল। বর্তমান আমলে কি হচ্ছে? একটা ছোট্ট জিনিস বলি, তারা বারবার করে একটা জিনিস বলার চেষ্টা করছে যে ছাত্র শিবির বিরোধী যে অবস্থান, এই অবস্থান সব সংগঠনের নতুন। আপনি 2018 সালের জায়গাটা একটু চেক করে আসেন। 2019-এর যে নির্বাচন, ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের আগে পরিবেশ পরিষদের একটা সভা হয়েছিল। সেখানে সব ছাত্র সংগঠনের কাছ থেকে শিবিরের বিষয়ে অবস্থান জানতে চাওয়া হয়েছিল। সেখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলি, ছাত্র দল, ইভেন ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, তারা সবাই শিবিরের ইনক্লুশনের বিরুদ্ধে মত দিয়েছিলেন। তাহলে কথা হচ্ছে বারবার করে আমাদেরকে ট্যাগ করা হচ্ছে যে ও আচ্ছা, বামপন্থীরা হচ্ছে শিবিরকে ডিলেজিটিমাইজ করার চেষ্টা করছে, তারা হচ্ছে ছাত্র দলের ঘাড়ে উঠে এটা করার চেষ্টা করছে। কিন্তু এই অবস্থান তো অনেক আগে থেকে স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 2001 থেকে 2005-06 বিএনপি জামাত জোট সরকার ছিল, তখনও শিবির কখনো এই প্রশাসনিক জায়গাগুলি পায় নাই। তাহলে প্রশ্ন হচ্ছে কেন একটা সংগঠন বিষয়ে বাম, মধ্য, এমনকি ক্ষেত্র বিশেষে ডানপন্থী সংগঠনগুলোরও এই অভিযোগগুলি আছে? কারণ এটা তাদের ফরম্যাট। আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন, প্রেস করবেন, দেখবেন তারা বারবার করে বলে যে আমার সাংগঠনিক কাঠামো আমার মতো, আমার সাংগঠনিক কাঠামো তো আমি আপনার কাছে প্রকাশ করবো না, আমার সাংগঠনিক কাঠামো তো আপনার মতো হবে না। আপনারা কেউ বলে নাই আপনার সাংগঠনিক কাঠামো আমার মতো করতে। যেটা বলা হয়েছে যে আপনার সাংগঠনিক কাঠামোটা যেটাই সেটা একটু জানান। কিন্তু সেটা জানাইতে বললেই তারা দেখবেন এত মেন্টাল জিমন্যাস্টিক্স করবে, আপনাকে 100টা কথা বুঝাই দিবে, একদম পলাশির যুদ্ধ থেকে ঘুরাই নিয়ে আসবে, কিন্তু কোনোভাবেই টিমটা প্রকাশ করবেন না। এইটা খুব কনসার্ন। না, আমার প্রশ্নটা ওই জায়গাটাই ছিল। ওনাকে যেটি করেছিলাম সেটা আপনার কাছে একটু জেনে আসতে চাই। ওনারা এরকম বলে, ওনারা বুঝতে পারে বলে না বা লুকিয়ে রাখতে চায়, সেটা ঠিক আছে, সেটা তাদের ব্যাপার। আপনারা কাছাকাছি থেকেও এই জিনিসটা কখনো বুঝতেই পারেননি যে নাকি এটা হচ্ছে যে বুঝতে পারলেও এড়িয়ে গেছেন? না, আমি চিনতাম না ছাত্র শিবিরের সভাপতিকে, সাধারণ সম্পাদককে, এটা চিনতাম না। আমরা এমনি লোককথায় কান কথায় জানতাম যে হচ্ছে শিবির ওই আন্দোলনের সাথে অন্তর্ভুক্ত আছে। এখন এই আবারও দেখেন ক্রাইসিসটা একই, যে হচ্ছে যে আমি লোক কথায় কান কথায় বিশ্বাস করব কেন? কারণ তখন আওয়ামী লীগ আমলে তো সবাইকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে তো শিপন ভাইকে শিবির ট্যাগ দিয়েছে, আমাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে, ছাত্র ইউনিয়নের সভাপতি আমাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে। তো যেটার ফলে রাগটা যেখান থেকে তৈরি হচ্ছে যে 12, 14, 15 বছর সবাই শিবির ট্যাগ খাইলাম যাদের কারণে, তারা এখন প্রকাশ্যে এসে এমন একটা ভাব করতেছে যেন হচ্ছে মানে কি বলবো, যে মানে তারাই খালি আন্দোলন সংগ্রাম করছে 15-16 বছর, তারাই খালি লড়াই করছে। আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে আপনারা কি যে অভিযোগটা আপনার বিরুদ্ধে ও একরকম মানে উল্লেখ করলো আপনার ক্ষেত্রে,
যে আপনারা কি লক্ষ্য করেন না যে কে সে কোথা থেকে আসলো, তার রাজনৈতিক পরিচয় কি, এগুলো আহ, না, এটা আমরা আমাদের কমিটির ক্ষেত্রে কমিটি করার ক্ষেত্রে? হ্যাঁ, কমিটি করার ক্ষেত্রে যদি বলি, অবশ্যই আমরা যাচাই বাছাই করি। আসলে যে ব্যাপারটি হয়েছে মানে যে বিশেষ করে ছাত্রলীগ, হ্যাঁ, বিশেষ করে ছাত্রলীগ ছাত্রলীগ এবং আমি বলি শেষ করে আপনাদের আমাদের কমিটির যে মধ্যে আমাদের যে অশোভন একটা ব্যাপার। হল কমিটির মধ্যে আমরা প্রায় 593 জন সদস্য। তো এর মধ্যে আমরা কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত করেছি যারা আমাদের 5 আগস্টের পরে সদস্য ফর্ম পূরণ করে বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগ থেকে এবং পরবর্তী সময়ে আমাদের সাথে রাজনৈতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত। এখন দেখা যাচ্ছে যে আমাদের কমিটি প্রকাশের পর অনেকের ছবি এসেছে, যে ছবিগুলো আরো 3 বছর আগে, 4 বছর আগে হয়তো সে হলে থাকাকালীন কোনো একটা সময় প্রথম বর্ষে তার এই ছবিগুলা পাওয়া গিয়েছে। তা আমরা যেটা করেছি দেখেন, আমরা কিন্তু যেহেতু অভিযোগ এসেছে, আমরা জিরো টলারেন্স নীতি এখানে গ্রহণ করেছি। আমরা প্রাথমিকভাবে 6 জনকে অব্যাহতি প্রদান করেছি, তদন্ত কমিটি করেছে। আপনারা তদন্ত করে দেখেছেন? না, অভিযোগ আসার পরে আমরা প্রাথমিকভাবে 2-1 জনের এর মধ্যে এসেছে যে তাদের পদ ছিল, কিন্তু তারা তথ্য গোপন করেছে। এখন দেখেন, কেউ যদি তার তথ্য গোপন করে, অনেক কিছু আসলে আমাদের প্রাথমিকভাবে জানা সম্ভব হয় না। যখন আমরা প্রকাশ্যে জানতে পেরেছি, তখন কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং ব্যবস্থা গ্রহণ করে এখন তদন্ত কমিটি চলমান আছে, তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। পরবর্তীতে আমরা আবার ব্যবস্থা গ্রহণ করব। নাহিদুজ্জামান শিপন, আপনি এখন ছাত্র রাজনীতি করেন বাংলাদেশের, মানে মেইন স্ট্রিম রাজনীতি আপনাদের দলের অন্য দলেরও, যখনই আমরা দেখি যে কোথাও চাঁদাবাজি কিংবা কোথাও কোনো অরাজকতা কিছু একটা হয়, ভাঙচুর হয় কিংবা হত্যাকাণ্ড হয় কিংবা গ্যাঞ্জাম হয়, তখন বলে যে ওরা ডিজন করা, যে তারা আমার সদস্য ছিল না বা আমরা এটা দেখলাম তাদেরকে আমরা বহিষ্কার করেছি। একই রকম হয়ে গেল না? না, বাংলাদেশের 5 আগস্টের পরবর্তী সময় থেকে একমাত্র আমরাই একটি ইতিবাচক রাজনীতির সূচনা ঘটিয়েছি। বিগত 15-17 বছর যে কলুষিত রাজনীতি, সেই কলুষিত রাজনীতির বিপরীতে গিয়ে আপনি দেখেন যে আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি অব্যাহতি। যখন যেখানে যার অপরাধের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। আজ পর্যন্ত কেউ আমাদেরকে বলতে পারবে না যে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে কিন্তু আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিনি। এটি আমাদের জন্য ইতিবাচক রাজনীতির সূচনা। অতীতে যেটি ছাত্রলীগ দায় এড়িয়ে যেত, কিন্তু আমরা কিন্তু দায় এড়াচ্ছি না। হ্যাঁ, আমার সংগঠন অনেক বড় সংগঠন, অনেক নেতাকর্মীর আগমন ঘটবে, মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু কেউ যদি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হয়, আমরা তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেব। তাহলে ব্যাপারটা যদি এরকম বলি যে আগে যখন ছাত্র শিবির ক্যাম্পাসে কাজ করছে, সেটাও আপনারা চিনতে পারেননি বা প্রকাশ করেননি, এখন আপনার দলে অন্য ছাত্রলীগের কেউ এসে ঢুকে পড়ছে, সেটা আগে বুঝতে পারছেন না, যখন অভিযোগ আসে তখন? অভিযোগ আগে বুঝতে পারছি না এরকম নেই। এই ঘটনাটা এরকম না যে আমার সবাই এইভাবে আসছে। কিছু ব্যতিক্রম, খুব অল্প সংখ্যক। হয়তো আমি 600 সদস্য কমিটি দিয়েছি, সেখানে 5-7 জন বা 10 জনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছে। তো এটা একটা এই সংখ্যার বিপরীতে কিন্তু খুব বেশি না। তো এরকম যারা নিজেদের তথ্য গোপন করে, তো এটা আসলে বোঝাটা অনেক সময় আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের কথা বলা হয়েছে। এই যে এখন ক্যাম্পাসের পরিস্থিতি এবং ছাত্র রাজনীতির যে আলোচনা হচ্ছে এবং যে ধরনের সিদ্ধান্ত প্রশাসন থেকে দেওয়া হয়েছে, মিটিং হচ্ছে আপনাদের সাথে, আপনার মনে হয় কিনা ডাকসুতে এটা প্রভাব ফেলবে? এবং আমার মনে হয় ফেলবে। এটা কি রকম? না, ডাকসুতে তো অবশ্যই এটা একটা প্রভাব তৈরি আপনার দলের জন্য? হ্যাঁ, আমি আপনার দলের জন্য। আমার সংগঠনের জন্য প্রভাব তৈরি হবে। কেননা আমি ডাকসুতে যখন কাজ করব, আমি তো আমার হলে কাজ করব, হল সংসদ নির্বাচন হবে, আমার সেন্ট্রাল ডাকসু হবে। সেখানে আমার যাদেরকে দিয়ে আমি নির্বাচন করাবো বা যারা কাজ করবে আমার সংগঠনের হয়ে, তার জন্য তো আমার একটা সাংগঠনিক কাঠামো দরকার। আমি তো সেটিকে তার জন্য আমার হল কমিটি, এই কমিটিগুলো থাকলে আমি তাদেরকে দিয়ে কাজ করতে আমার সুবিধা হবে। এখন যে ধরনের আলোচনা হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই এটা আমাদের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে ভিসি তো সর্বসর্ব, তাই তো? ভিসি হচ্ছে হ্যাঁ, মানে সর্বোচ্চ অভিভাবক তিনি। আমাদের। আপনার কি মনে হয় যে তিনি সেন্ট্রাল রাজনীতির সাথে যুক্ত এবং সেখান থেকে সিদ্ধান্ত নেন উনি আলোচনার মাধ্যমে? ব্যক্তিগতভাবে আসলে প্রবলেম হচ্ছে যে উনি কোনো রাজনীতির সাথে যুক্ত কিনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। হ্যাঁ, এখন পর্যন্ত জানতে পারিনি। বুঝতে পারিনি বলতে আসলে শিক্ষার্থীদের মধ্যে অনেক ধরনের আলোচনা আমরা শুনেছি। তো সেই আলোচনাগুলোর সত্যতা উনি বরাবরই অস্বীকার করেছেন। আসলে ওনার মতো একটা জায়গা থেকে উনি বারবারই বলেন যে আমি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। তো এই যে অরাজনৈতিক, আমরা কিন্তু একটা অরাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলছেন শিপন, আপনি আর গত কাল পরশু 3 দিনের 4 দিনের যদি সবগুলো পত্রিকা দেখেন, আপনি উনি কোন কোন সংগঠনকে মদত দিচ্ছেন সেগুলোর নাম লিখেছেন। আমি সেটা বলতেছিলাম যে কেউ যদি নিজেকে নিরপেক্ষ ঘোষণা করে, আমাদের একটা প্রচলিত কথা আছে যে জীব বা পাগল ব্যতীত কেউ নিজেকে নিরপেক্ষ ঘোষণা করার কোনো সুযোগ নাই। আসলে আমি কাউকে নিরপেক্ষ মনে করি না, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কোন একটা রাজনৈতিক আদর্শ বিরাজ করে। উনি কাকে এখানে মদত দিচ্ছেন? এখন উনি কাকে মদত দিচ্ছে আমরা আসলে স্পষ্ট
খুব বেশি স্পষ্ট এরকম না, কারণ এই যে আমরা এখন একটা বিভ্রান্তির মধ্যে আছি, বিশেষ করে যে গুপ্ত রাজনীতির মধ্যে, এই গুপ্ত রাজনীতির বিভ্রান্তিতে আমাদের কেমন ভাবে বিভ্রান্ত তৈরি করেছে, তা আমরা মাঝে মাঝে আমাদের মধ্যে একটি সন্দেহ তৈরি হয় যে আসলে কে গুপ্ত আর কে প্রকাশ্য। শিপন, আপনার কাছে আসবো। মেঘমল্লার, আপনি একটু বলবেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি কে নিয়ে আমি যে প্রশ্নটা করলাম একই প্রশ্ন আপনাকে করছি। না, অরাজনৈতিকতা বলে কোনো কিছু হয় না। অরাজনৈতিকতা, বিরাজনৈতিকতা এগুলা হচ্ছে গুপ্ত রাজনৈতিকতা, আর কিছু না। একজন মানুষ কেন নিজেকে অরাজনৈতিক বিরাজনৈতিক ঘোষণা করবেন? তার দল না থাকতে পারে, আইডিওলজি না থাকে কিভাবে? মানে তিনি তো নিশ্চয়ই চিন্তা করেন, তিনি একটা সামাজিক বিজ্ঞানের একজন মানে এত বড় অধ্যাপক, এবং তার পলিটিক্যাল ওপিনিয়ন গুলা কি এটা একটু শুনেন। মানে সে ধরেন অনেক মানুষ বিষয়ে কথাবার্তা বলছে। আমার প্রশ্নটা একটু ডিরেক্ট, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে এক্সিস্টিং যে ছাত্র সংগঠনগুলো সেগুলোর মধ্যে কেউ তার পক্ষপাতিত্ব মনে হচ্ছে কিনা, মদত দিচ্ছেন তিনি? এই যে অভিযোগগুলো এসেছে, আপনি চাইলে আমি পড়ে শোনাতে পারি, অনেকে এই জাতীয় অভিযোগ করেছে। আমরা তো দেখেছি, আমরা এটা তো গোপনের কিছু নাই। মানে শোনেন, বিষয়টা হচ্ছে আমি আপনাকে স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে যে শিপন ভাই এবং আমি এখানে বসে আছি, আমরা যখন মিটিং এর কথা বলি তখন আমরা এর থেকে আরো অনেক বাজে ভাষায় তাকে একটা পক্ষপাতের দোষ দেই। এখানে যেটা হয়েছে যে আমাদের এট দিস পয়েন্ট আমাদের লজ্জা লাগতে শুরু করছে। আমাদেরই তো ভিসি, আমাদেরই তো প্রক্টর, তো একটু সরাসরি বলতে লজ্জা লাগছে। আমি সরাসরি বলি, কিন্তু সাদিক কায়েম যার মানে ধরেন প্রথম যে মিটিংটা হইলো সকল ছাত্র সংগঠনকে নিয়ে, সেই মিটিং এ আমার সাধারণ সম্পাদক মাইন আহমেদ জিজ্ঞেস করছিলেন ভিসি কে যে আমরা সাদিক কায়েম নামে একজন ব্যক্তিকে চিনি পিসিসিবির সাবেক সভাপতি হিসেবে, তাহলে আপনি যে আমরা এখানে এত মানুষ ছাত্র রাজনীতি করি, এত মানুষ সাংবাদিক, আমরা কেউ জানি না ছাত্র শিবিরের সভাপতিকে, আপনি তাকে ছাত্র শিবিরের সভাপতি হিসেবে কিভাবে ডাকলেন? তার মানে আপনি পূর্ববর্তী সময় থেকেই জানেন। এবং ঠিক ওই দিনই সাদিক কায়েম ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন। ফলে প্রশাসনের সাথে শিবিরের যে একটা অন্তরঙ্গতা রয়েছে, এইটা একদম জলের মতো স্পষ্ট, এটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এবং এটা আমি মেঘের সাথে একটু অ্যাড করি, এই প্রশ্নটা আমরাও তুলেছিলাম যে আসলে আমরা কেউ যখন জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কে, আমরা কেউ জানি না। তো হঠাৎ করে আমরা প্রথম যে বিশ্ববিদ্যালয়ের সাথে মিটিং এ যাওয়ার পরে আমরা শুনি যে আমাদের আগে শিবির মিটিং করে গিয়েছে। তো আমরা খুব অবাক হয়েছি যে এটা একটা তথ্য যে তারা মিটিংও আগে করে, আপনাদেরও আগে করেছে। না, আগে পরে এরকম না, প্রথম যে মিটিংটা হয়েছিল আমরা জেনেছি যে তারা মিটিং করে গিয়েছে। তখন আমরা একটু অবাক হয়েছি যে আমরা জানি না ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি কে, বাট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানে। এটি কিন্তু আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে। এছাড়া আমরা নতুন যে ছাত্র সংগঠনটি হয়েছে তাদেরকেও প্রশাসনের কাছাকাছি বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বা তাদের সাথে, সেটি আমরা ইতিবাচক হিসেবেই নেই, যে কেউ যেতে পারে, আমরা নেতিবাচক হিসেবে দেখি না। তবে যদি বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান প্রশাসন তারা যদি এই ধরনের মনোভাব পোষণ করে থাকে, তাহলে কিন্তু ডাকসুতে এটির নেতিবাচক প্রভাব তৈরি হবে। ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় কমিটিকে কেন্দ্র করে, সুন্দর কথা যে এটা হলে নেতিবাচক প্রভাব পড়বে, সামনে 1 মাস পরে হচ্ছে নির্বাচন। কিন্তু এখন কথা হচ্ছে এটার ব্যাপারে আপনাদের কোনো স্টেপস বা সিদ্ধান্ত বা মতামত আপনারা জানিয়েছেন প্রশাসনকে সরাসরি? না, আমরা প্রশাসনকে এটা হলে নির্বাচন করব না বা এটা হলে এরকম, আমরা কিন্তু এই যে একটি ব্যাপার যে আমরা প্রথম থেকে মেঘ আমার সামনে আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সব থেকে আন্তরিকতার সাথে কাজ করেছি আমরা। কিন্তু তারপরেও একটি গোষ্ঠী একটি নেতিবাচক মেসেজ বাইরে দেওয়ার চেষ্টা করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ডাকসু নির্বাচন চায় না। এটা একটি অবাক করার কথা, আমরা কখনো কোথাও বলি নাই। ইভেনকি আপনার সামনে তো এখানে তো গণমাধ্যমে আমরা কিন্তু ওপেন বলছি যে এখন পর্যন্ত এত বড় ঘটনা ঘটছে, তারপরেও কিন্তু আমরা ডাকসুর প্রতি একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনার কি মনে হয় যে এবারে ডাকসুর যে নির্বাচন হবে সেটার ফলাফল প্রেডিক্টেবল, নাকি আপনারা মনে করেন যে টান ভোটের লড়াই এরকম হবে? না, এবারকার ভোটের যে চিত্র, বিশেষ করে বিগত ১.৫ দশক ধরে বাংলাদেশে একটা রাজনৈতিক চিত্র ছিল, সেই জায়গা থেকে এবার প্রেডিক্ট করাটা একটু কঠিন হবে। যে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক মনোভাব, একটা মনোভাব তৈরি হয়েছে। সেই মনোভাবটা আসলে কেউ নিশ্চিত না। হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে আমরা যে এই যে বিগত 1 বছর যে রাজনীতি করছি, সেই ইতিবাচক রাজনীতির কারণে অনেকে হিংসাত্মক ভাবে ডাকসু নির্বাচন যাতে বানচাল হয় সেই চেষ্টাও কিন্তু করতে পারে। এটা আমাদের মধ্যে একটা সন্দেহ তৈরি করে। আমি আসবো আবার শিপন আপনার কাছে। মেঘমল্লার, আপনার একটা স্লোগান, আমি একটু ওই প্রসঙ্গটা আসি। ইদানিং কালে আপনি নিজেও জানেন, নিশ্চয়ই জানেন যে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সব জায়গায় এসছে, তুমিও জানো আমিও জানি, অনেক বড় স্লোগান, অনেক লাইন আছে। আমি এটা বলছি যে শিবির মানে পাকিস্তানি। এইটা মানে তাদের হয়তো সদস্য হিসেবে না, শিবির হিসেবে না, কিন্তু এখন থেকে ঠিক 1 বছর আগে তারা অনেকেই আপনার সহযোদ্ধাই ছিল যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, অর্থাৎ 2024 সালে 6 আগস্টের আগের কথা বলছি আমি। এখন তাদের বিরুদ্ধে স্লোগান, এটা কি রাজনৈতিক পরিবর্তন নাকি আইডিওলজির জায়গা থেকে আপনি বলছেন? মানে আপনার অবস্থানের ব্যাখ্যাটা।
মানে বিষয়টা খুব সহজ যে এখানে বাংলাদেশে 1971-এ একটা রক্তাক্ত যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে এবং তারপরে যেই গোষ্ঠীটা সেই সময় মুক্তিযুদ্ধের স্পষ্ট বিরোধিতা করেছে, পাকিস্তানি যেই মানে সেনাবাহিনী তাদের কোলাবরেটরের ভূমিকায় পালন করেছে এবং যেই কোলাবরেটররা 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করেছে, তার পরবর্তীতে যেই 2000 মানে আপনার 2013 পর্যন্ত যদি আপনি দেখেন 72 থেকে 2013 সেখানে একটা কনস্ট্যান্ট স্ট্রাগল প্রগতিশীল শক্তিগুলি করে গিয়েছে যে এখানে এই শক্তিগুলির বিচার হইতে হবে। সেই বিচারের প্রক্রিয়াকে 2013-তে কাজে লাগিয়ে শেখ হাসিনা তার নিজস্ব স্বার্থ হাসিল করেছে এবং তার মধ্য দিয়ে যে বিচারিক প্রক্রিয়াটি হয়েছে সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে অনেক ত্রুটি অনেক সংকট তৈরি হয়েছে। সেই বিচারিক প্রক্রিয়া শুদ্ধ না হওয়ার কারণে আপনার মানে এখন তো এগুলাকে বিচারিক হত্যাকাণ্ড অনেক কিছু বলা হচ্ছে। তো সেগুলা নিয়ে আমরা সত্যিই চেয়েছিলাম 2024-এ যে ভাই আমরা আর এই নিয়ে রাজনীতি করবো না, যে আমরা আর ঠিক আছে তুমি 1971-এ কি করছো তোমার পূর্বসূরীরা করছে, তুমি তো বেঁচে ছিল না, তোমার বিষয়ে আমি কোনো রকম নেতিবাচক প্রভাব করবো না। এবং আপনার মনে থাকবে 12ই আগস্ট লিয়াজো কমিটির একটি মিটিং হয়েছিল, সেই 12ই আগস্ট লিয়াজো কমিটির মিটিংয়ে যেই বামপন্থী সংগঠনগুলি উপস্থিত ছিল তার মধ্যে ছাত্র ইউনিয়ন একটি, এবং সেখানে কেন ছাত্র ইউনিয়ন উপস্থিত ছিল তাই নিয়ে ছাত্র লীগের এবং আওয়ামী লীগের যে গুপ্ত নেটওয়ার্কগুলি সেই নেটওয়ার্কগুলি আমাদের নিয়ে ব্যাপক প্রোপাগান্ডা করেছে যে আমরা শিবিরের দোসর, আমরা শিবিরকে এম্পাওয়ার করছি, আমরা শিবিরকে লেজিটিমাইজ করছি। কিন্তু আমরা কেন গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম এই জায়গা থেকে যে যখন আমরা জানতেও পেরেছিলাম যে শিবির ছিল, আমরা ওই দিন উঠে আসি না এই কারণে, তার কারণ হচ্ছে যে এক লিয়াজো কমিটি বলেছিল আমাদেরকে যে পরবর্তীতে শিবিরের বিষয়ে সিদ্ধান্ত কি হয় সেটা পরবর্তী মিটিংগুলির মধ্যে নেওয়া হবে, এবং দ্বিতীয়ত আমরা চেয়েছিলাম যে আমাদের জায়গা থেকে আমরা এই পুরনো বিতর্কগুলোকে ট্রিগার করব না যতক্ষণ পর্যন্ত না তারা ওই হিন্টগুলো দিতে শুরু করে যে তারা ওই রাজনীতি করবে। কিন্তু আপনি ভাই যখন স্লোগান দিবেন যে কি গোলাম আজমের বাংলায় শাহবাগীদের ঠাঁই নেই, গোলাম আজমের বাংলা বলে কিছু এক্সিস্ট করে না। আপনি দেখাইতে পারেন অমুক মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, যদি কোনো জামাতি প্রধানমন্ত্রীও হয়ে যায় তাও বাংলাদেশ মানে সেটা বাংলাদেশ জামাতে ইসলামীর সেই 1971-এর নেতাদের না। আমি খুব পার্টিকুলার জায়গায় সাদিক কায়েম পাকিস্তানি বলার জন্য সরি বলেছি, কেন? কারণ তারা ওই স্লোগান দিচ্ছিল না যে সাদিক কায়েমের বাংলায় শাহবাগীদের ঠাঁই নেই, কাজে ওইটা আমার বলা উচিত হয় নাই। কিন্তু তিনি যেহেতু স্লোগান দিচ্ছেন যে নিজামীর বাংলায় শাহবাগীদের ঠাঁই নাই, তাহলে আমি তো অবশ্যই বলবো তুমিও জানো আমিও জানি নিজামী মানে পাকিস্তানি, শিবির মানে পাকিস্তানি। কিন্তু এখানে আমি আপনার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। আচ্ছা, এই শিবির মানে পাকিস্তানি এই নিয়ে অন্তত আমি নিজের চোখে 200টা আউটলেটকে নিউজ করতে দেখছি, কিন্তু এই যে রাত বিরাতে 1 2 3 4 তারপরের লাইনটা আমি আপনার সামনে রিপিটও করতে পারবো না, কিংবা টিনের চালে কাউয়া তারপরের লাইনটা আমি রিপিটও করতে পারবো না, এইটা নিয়ে কথা হয় না কেন? এটা কথা হচ্ছে, তো কথা হচ্ছে যে এইটুকুই বলা হচ্ছে। আপনি যেমন এখানে রিপিট করতে পারলেন না, আমরাও তো দেখছি যে এইটুকু অনেকে এসে কথা বলতে যায় বলছে এরপরে আমাদের নেতাকে নিয়ে এই বলা হয়েছে, কেউ বলছেন যে অমুক সাংবাদিককে এইটা বলা হয়েছে, কেউ কেউ বলছেন যে এরপরে আমরা আর বলতে পারছি না। এত জঘন্য ভাষা বাংলাদেশে এরকম দেখা যায়নি। আমাদের এই শোতে এসে অনেকে এই ধরনের কথা বলছে। আমি আপনাদের পার্টিকুলার শোর কথা বলছি না, আমি বলছি এই যে মিডিয়া ন্যারেটিভ, এই ন্যারেটিভের কোশ্চেন যে কেন। আমি এখানে একটু মেঘের সাথে আমি একটু অ্যাড করি, আমি একটু সেটা হচ্ছে দেখেন আজকে আমরা একটি সংবাদ দেখেছি একটা গণমাধ্যমে ডেলি ক্যাম্পাস নামে, সেখানে একটা নিউজ করা হয়েছে আমাদের কোন একটা ছাত্র দলের নেতা ছাত্রী সংস্থা নামে একটি মন্তব্য তাদেরকে নিয়ে মন্তব্য করেছে। তো সেই মন্তব্যের প্রেক্ষিতে তারা নিউজ করেছে অমুক ছাত্র দলের পদে থেকে সে এই ধরনের মন্তব্য করেছে। কিন্তু আমরা দেখেছি যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু গ্রুপ, শিক্ষার্থী সংসদ গ্রুপে, সেখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক যারা মতাদর্শের আছে, ছাত্রদল বা ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন বিশেষ করে নারী নেত্রীদেরকে নিয়ে এমন মন্তব্য করা হয়, সেটি নিয়ে আজ অব্দি এখন পর্যন্ত আমরা কোন গণমাধ্যমকে দেখি না যে এই ধরনের গণমাধ্যমের রিপোর্টে লেখা হয়, গণমাধ্যমে ওই বাজে কথাটা লেখা হয় না। গণমাধ্যমের তো তার দায়িত্বের জায়গা আছে। ওই ওই খারাপ কথাটা না, সেটার কিন্তু একটা ভাব প্রকাশ করার কিন্তু মাধ্যম আছে। আমরা অশ্লীল বক্তব্য, গণমাধ্যমের কথা বলছি, এই সংগঠনগুলোর নেতাকর্মীরা অশ্লীল বক্তব্য প্রদান করছে। আমি আপনাকে পরের প্রশ্নে যাব, এটার উত্তরটা খুব সিম্পল। আপনি আমাদেরটা যদি খুঁজে দেখেন, এখানে সব মানে প্রতিটা ইভেন্টের ধরে ধরে খুঁজলে আপনি পেয়ে যাবেন। প্রথম আলো নিয়ে কিন্তু বলি না, আমি বলছি জেনারেল মিডিয়া ন্যারেটিভটা কি। এখন আমার প্রশ্নটা এটা যে গুপ্ত রাজনীতি, তাহলে কি আপনার মনে হয় না যে আপনারা রাজনীতিবিদ তো কম সংখ্যায়, তাই না? রাজনীতি, ছাত্র রাজনীতিক বলেন অথবা জাতীয় রাজনীতিক বলেন, আপনাদের এই যে মধ্যে যদি গুপ্ত রাজনীতির কিছুদিন ছিলাম, এখন আমি প্রকাশ্য, এখন আমি এই রাজনীতি, তাহলে কমিটমেন্টের অভাব মনে হয় অথবা এটা দৃশ্যত আস্থার অভাব তৈরি হয় কিনা, এইটা আসলে
পুরো ছাত্র রাজনীতির উপরেই আসলে নেগেটিভ প্রভাব ফেলে কিনা, নাকি এটা তাদেরকে মেনে নিচ্ছে? অসম্ভব আস্থার সংকট তৈরি হয়। বলেন। কারণ ধরেন ছাত্র দলের ভিতরে যে ছাত্র লীগ পাওয়া গেছে গতকালকে, এই ছাত্র লীগের ভিতরে আবার কয়টা শিবির, এটাও তো কোয়েশ্চেন মাথায় আসতেছে। মানে তাহলে কে কোন দল, কে কোথায়, কে কখন, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দুদিন পর তো আপনার দলেরও একজন বলে যে অমুক এটা কিনা। হ্যাঁ, বামপন্থী সংগঠনের ভিতর থেকে গুপ্ত শিবির বের হয়েছে, অতীতে বের হয়েছে। তাহলে এখন তারা ছাত্র লীগের মধ্যে না হয়েছিলেন বেঁচে থাকার জন্য, তারা বামপন্থীদের ভিতরে কি ছিলেন? তার মানে তারা ইন্টেল কালেক্ট করার জন্য থাকেন। কোনো কিছু কোনোভাবে কোনো জায়গায় বললে, আমি যদি ফ্রেন্ডস অনলি করে স্ট্যাটাস দেই, সেখান থেকে লোকজন হচ্ছে দেখা যায় যে বিভিন্ন জায়গায় শিবিরের বিভিন্ন লোকের কাছে পাঠায় দিচ্ছে। মানে কে কি কোথায় কখন কিচ্ছু বোঝা যাচ্ছে না। এই যে এই ধোঁয়াশা, এই ধোঁয়াশাটা কাদের সৃষ্টি করা দরকার আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে ধরেন একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির এমনকি ছাত্র দলও আপনার বিভিন্ন হলগুলোতে পানির ফিল্টার সরবরাহ করেছে। এই পানির ফিল্টার সরবরাহের বিষয়টা আমাদের বুঝতে হবে। এইটা হচ্ছে গত 30 বছরে আমাদের বিরাজনীতিকরণের সামগ্রিক ফলাফল। আমাদের ছাত্র সংগঠনগুলি একটা সময় পর্যন্ত 80-র দশকে যদি কোনো একটা হলে খাবারের মান খারাপ হতো, যদি কোথাও পানির জায়গা না থাকতো, সুপেয় পানি না থাকতো, এরকম সংকট হতো, তখন তারা প্রশাসনের উপর চাপ প্রয়োগ করতো যে এটা নিশ্চিত করতে হবে। আমাদের রাজনীতি মানে রাজনীতিকে নেতিবাচক 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 বলতে বলতে আমরা এমন জায়গায় চলে গেছি যে রাজনীতি খারাপ, এই ধরনের আপনার ক্ষয়রাতি কর্মকাণ্ড ভালো। এবং শিবির বলতেছে যে আমরা তো রাজনীতি করি না, আমরা ওখানে সামাজিক কল্যাণমূলক কাজ করি। এই সামাজিক কল্যাণমূলক সামাজিক সেবামূলক কাজ, এই যে বিরাজনীতি অবস্থানটা আরেকটা গুপ্ত অবস্থানের মতো নাকি? হ্যাঁ, আমাদেরকে খুব স্পষ্টভাবে পলিটিক্সের পক্ষে জায়গা নিতে হবে যে আপনার দাবি আছে, আমার দাবি আছে, আমাদের আর ছাত্র দলের বা আমাদের আর ছাত্র মেঘমাল্লার এখন আপনি বলছেন, কিন্তু আমার প্রশ্নটা ওই যে তখন আপনি এড়িয়ে গেলেন, মনে হলো যে আমার খুব স্পষ্ট উত্তর পাইনি। আপনার মনে হয় কিনা যখন কেউ তার পরিচয় গোপন করে এবং আপনি জানেন যে সে গোপন করছে, এটা যে কোনো কারণেই হোক, আপনি যদি মেনে নেন কিছুদিনের জন্য, এটাতে সেইগুলোকে আসলে সাপোর্ট করা হয়ে যায় কিনা? তা তো হয়ই। আমরা এই দোষ আমাকে এটা জিজ্ঞেস করে লাভ নাই, কারণ আমি শিবিরের কোথায় কে ছিল এটা আই হ্যাড নো আইডিয়া, কাজে আমাকে এটা জিজ্ঞেস করার কোনো মানেই নেই। আপনি আজকে ওয়ার্কআউট করেছিলেন আজকের মিটিং এ, এরকম একটা খবর এসেছে কি সত্যি? হ্যাঁ, আমরা সব মানে বিষয়টা কি ঘটেছিল? বিষয়টা হচ্ছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে 90 এর যে সামাজিক চুক্তি পরিবেশ পরিষদ, সেই পরিবেশ পরিষদের সামাজিক চুক্তিকে আইদার নবায়ন করতে হবে নইলে নতুন কোনো সামাজিক চুক্তি করতে হবে। যারা 90 এর সামাজিক চুক্তিতে প্রত্যাখ্যাত শক্তি, ছাত্র সমাজ এবং ইসলামী ছাত্র শিবির, তাদেরকে যদি আপনার ইনকর্পোরেট করার এজেন্ডা থাকে, তাহলে সেইটাকে হচ্ছে আপনার এই এজেন্ডার অন্তর্ভুক্ত করে নিয়ে তারপরে আগাইতে হবে। সেটা দাবি ছিল, সেই বক্তব্য ছিল। আপনার কাছে আসি, সেটা হচ্ছে 2018 সালে এর আগে ডাকসু নির্বাচন হয়েছে, এবারে 6 বছর পরে মোটামুটি 7ম বছর এসে হচ্ছে। মানে পার্থক্যটা কিরকম? এর আগে তো অনেক দিন ডাকসু নির্বাচন হয়নি, এবারে তখন যে নির্বাচন হয়েছিল তখন যারা জিতেছিল তৎকালীন ওই সময় ক্যাম্পাসের যারা প্রেডিক্টেবল ছিল যে ছাত্র লীগ, যেটা তৎকালীন এখন নিষিদ্ধ, তাদের হয়ে যাবে খুব স্বাভাবিক, তারা যারা রুলিং থাকে এরকম মনে করা হয়, কিন্তু তারা হয়নি। এইটা কি যে গুপ্ত রাজনীতিটা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি এবং গুপ্ত রাজনীতিটা এত শক্তিশালী ছিল যে সেখান থেকে নির্বাচিত হয়ে গেছে, ব্যাপারটা কি সেরকম? এবং এবারেও তার ধারাবাহিকতা আসতে পারে কিনা? না, আমার কাছে আমি 2019 সালের যে ডাকসু সর্বশেষ ডাকসু, আমি নিজে একজন, না 19 আমি নিজেও সেই ডাকসুর একজন প্রার্থী ছিলাম, একটি হল সংসদের ভিপি নির্বাচন করেছিলাম। তো আমি যেহেতু নিজে নির্বাচন করেছিলাম, আসলে সেটিকে আমরা কোনোভাবেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হিসেবে এখন পর্যন্ত স্বীকৃতি দেইনি, দেওয়ার মতো কোনো অবস্থাও নাই। কারণ হচ্ছে বাংলাদেশে যে আমরা সর্বশেষ যে 2024 সালে যে ডামি নির্বাচনটা দেখেছি, তো ওই ডাকসু নির্বাচনে 2019 সালের যে ডাকসু নির্বাচন, ওই ডামি নির্বাচনের মডেলটা ছিল হচ্ছে 2019 সালের ডাকসু নির্বাচন। তারা ছাত্রলীগ বাদ দিয়ে না, এটি আমাদের কাছে মনে হচ্ছে তাদের একটি কৌশল ছিল। নূর হক নূরের তখন একটি জনপ্রিয়তা ছিল নিঃসন্দেহে। আমি তখন মনে হচ্ছে তখন একটি নিয়ন্ত্রিত নির্বাচন করা হয়েছে, পরিকল্পিতভাবে একটি নিয়ন্ত্রিত নির্বাচন। সেই নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে তার আগে থেকেই ফলাফল নির্ধারণ করেছে। কারণ সেটি যদি নিরপেক্ষ নির্বাচন হতো, সবার জন্য যদি লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চিত করা যেত, তাহলে নির্বাচনের ফলাফল অন্যরকম হওয়ার সুযোগ ছিল। আমার কাছে মনে হয়েছে সেই নির্বাচনটা কোনোভাবেই অবাধ নিরপেক্ষ হয়নি, এবং তার কারণে কিন্তু আমরা সহ অনেক ছাত্র সংগঠন তখন এই নির্বাচন বয়কট করেছিল। এবারের প্রসঙ্গে আসি একটু, মেঘমাল্লার আপনার কাছে দিয়ে আসি। সেটি হচ্ছে যে এবারের নির্বাচনটার ক্ষেত্রে আপনি জানেন একটা আলোচনা হয়েছিল যে জাতীয় নির্বাচন আগে নাকি আঞ্চলিক নির্বাচন আগে। ঠিক আঞ্চলিকের জায়গাটা তো হচ্ছে না, এখন জাতীয় নির্বাচনের মোটামুটি একটা সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে, তারিখ মানে মাস। আপনার কি মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসু, রাকসু, চাকসু এই সমস্ত নির্বাচন হলে কারা জিতছে সেইটার একটা প্রভাব বলয় কিংবা একটা মানসিক একটা
প্রোপাগান্ডা ছড়ানো কিংবা দেশের উপরে একটা রাজনৈতিক শক্তি দেখানোর একটা পরিবেশ তৈরি হতে পারে, সেই জন্য এটা হতে পারে বলে আপনার মনে হয়? ফলাফল তো মানে ডাকসুতে কে জিতবে কে হারবে তার একটা ন্যারেটিভগত ইম্প্যাক্ট তো সারা দেশের উপর আছে, একটা মোরাল ইম্প্যাক্ট আছে। কিন্তু আসলে সত্যি কথা বলতে বিশ্ববিদ্যালয়গুলোর একটা শিক্ষার্থী সংখ্যা কত, 40,000, ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি, 20,000, 10,000, 30,000। এটা দিয়ে আসলে 16 কোটি 18 কোটি মানুষের নির্বাচনে অ্যাকচুয়ালি কোনো প্রেডিক্টর হিসেবে কাজ করবে না। তবে যদি পার্টিকুলার কিছু শক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা যায়, পার্টিকুলার কিছু শক্তিকে অজনপ্রিয় হিসেবে উপস্থাপন করা যায়, তাহলে পরবর্তীতে যাদেরকে অজনপ্রিয় হিসেবে উপস্থাপন করা হলো তাদের দাবি দাওয়াকে পাশ কাটানোর বা তাদের যৌক্তিক বক্তব্যকে গ্রহণ না করার এক ধরনের একটা রেশনাল কিন্তু তৈরি হয়। তার সাথে যদি আমি এটুকু যুক্ত করি, প্রশ্নটা কিন্তু আরেকটু ছিল যে একজনকে আপনি বলছেন যে ওরা খারাপ, ওরা মারামারি করেছে বা ওরা ক্যাম্পাসের মধ্যে করছে, দেখো এই দলটা এরকম চরিত্রে, এরকম একটা মোরাল বিষয় উপস্থাপন করা। কিন্তু কেউ যদি জিতে যায়, তারা দেখো যে আমাদের জনপ্রিয়তা আছে, একটা এগিয়ে থাকার বিষয় প্রকাশ করা, এবং সেটি দেশের মধ্যেই। আপনি ভোটার সংখ্যা নিয়ে কিন্তু আমি ওরিড না, ভোটার সংখ্যা নিয়ে প্রশ্নটা করি নাই, এটি হচ্ছে যে মানসিকভাবে সামনে একটা আভাস দেয়া। হ্যাঁ, সেটা তো ধরেন ইন্ডিকেটর তো অবশ্যই, আমি তো প্রথমেই বললাম যে সেটা ইন্ডিকেটর, মানে কিন্তু হচ্ছে আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ মানে আমি যদি স্পষ্ট বুঝে থাকি, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শিবিরের কোনো একজন নেতা তিনি ডাকসুতে জিতে যান, এই তো কথাটা যদি আমি কথাটা ইয়ে করে বলি, সেটা তো ম্যাসিভ ইম্প্যাক্ট করবে, সেটা সারা দেশে ম্যাসিভ ইম্প্যাক্ট করবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর আমরা এখন এতটুকু ভরসা রাখি, ওই বট আইটি গুলো ঢাকা ওই প্রশ্নটা এবারে বলি যে প্রেডিক্টেবল মানে মনে হচ্ছে এবারে নির্বাচনটা? না, আমার কাছে একেবারে প্রেডিক্টেবল মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনটা যদি প্রশাসনটা জাস্ট একটু মানে আপনার নিয়মতান্ত্রিক ভাবে জিনিসপত্র করতো, তাহলে একটা চমৎকার টান নির্বাচন হতে পারতো। কারণ এবার আপনি দেখেন এত হতো বলছেন কেন, হবে না? আমি আশা করতে চাই হবে, কিন্তু আমাদের প্রশাসনের যে কর্মকাণ্ড আমাকে আশান্বিত হতে দেয় না। আপনি কিছু বলতে চান ডাকসু নির্বাচন? না, ডাকসু নির্বাচন নিয়ে আমরা মেঘের কথার সাথে আমি একটু সংযুক্ত করি। সেটা আমার কাছে মনে হয়েছে যে এখানে প্রশাসনের এই যে বিগত 1 বছর তারা দায়িত্ব পালন করেছে, নানান ব্যর্থতা রয়েছে, বিশেষ করে পরিবেশ ঠিক করার ব্যাপারে। আমরা বিগত সময়ে যে ধরনের নিপীড়নমূলক রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে এখনো তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। একই সাথে সবার জন্য সমান যে পরিবেশটা, যে দেখেন হলের রাজনীতি নিয়ে বা হলের মধ্যে কাজ করা নিয়ে, এখন আমরা তো কাজ করতে চাই বলে কিন্তু আমরা আমাদের কমিটি প্রকাশ করেছি প্রকাশ্যে। তো এই জায়গাগুলো যেভাবে এখন বাধাগ্রস্ত করার একটি ষড়যন্ত্র হচ্ছে, তাতে মনে হচ্ছে যে এখানে কাউকে অতিরিক্ত সুযোগ তৈরি করে দেওয়ার একটা প্রবণতা আছে। যদি না তারা এটিকে এই পরিস্থিতি উত্তরণ না করতে পারে। সরাসরি এবং শেষ প্রশ্ন এটি, আমরা একেবারে শেষ প্রান্তে, সেটি হচ্ছে এবারে ডাকসু নির্বাচনে উপাচার্য সহ প্রশাসনের যে কাঠামো, তারা কোন দলকে সরাসরি সমর্থন করবে বা সহযোগিতা করতেছে কিনা ভেতর থেকে, আপনি এটা মনে করেন কিনা? আমরা আসলে এখন পর্যন্ত বিগত 1 বছরের যে পরিবেশ বা পরিস্থিতি, তাতে আমাদের কাছে মনে হয়েছে যে তারা বিভিন্ন ছাত্র সংগঠন দ্বারা প্রভাবিত, বিভিন্ন সিদ্ধান্ত মানে অনেকগুলো না? হ্যাঁ, অনেকগুলোই, আমি একটু অনেকগুলোই বলবো, যেহেতু কয়েকটি ছাত্র সংগঠন দ্বারা প্রভাবিত, আমি নির্দিষ্ট করে বলছি না, দু একটি ছাত্র সংগঠন তারা বিভিন্নভাবে প্রভাবিত। কিন্তু সেই প্রভাবিত জায়গাটা, যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ধারণ করে তারা যদি এই নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে এটি তাদের জন্য এই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আপনাদের বিপক্ষে যায় কখনো ছাত্রদলের বিপক্ষে এই যে হঠাৎ করে গত পরশুদিন একটা মব পরিস্থিতি তৈরি হলো, তারা একটা সিদ্ধান্ত চাপিয়ে দিল, একটু অগণতান্ত্রিক, অসাংবিধানিক, তো এটি তো অবশ্যই আমাদের বিপক্ষে গিয়েছে। আপনার শেষ মন্তব্য ডাকসু নির্বাচন নিয়ে? আমার কাছে মনে হয় যে ডাকসু নির্বাচনটা যদি আমাদের সুষ্ঠুভাবে করতে হয়, তাহলে আসলে এই ধরতক্তা মারপেরেক সিস্টেমে হবে না। আপনার যেই জিনিসই আমরা বলছি, যে দাবি আমরা করছি, সেটার শুরু কোথায়, শেষ কোথায় এবং তার পরিণতি কি, পুরোটা আমাদের সবার ভাবতে হবে। মানে প্রভাব পড়বে কিনা ডাকসু নির্বাচনে, মানে এই খারাপ প্রভাবটা পড়বে কিনা? প্রশাসনে না, আমার কাছে মনে হয় না যে প্রশাসন কাউকে ভোট চুরি করতে সাহায্য করবে, সো ওইরকম প্রভাব পড়বে না। কিন্তু যেহেতু তারা ইনফ্লুয়েন্সড, ফলে যেটা হবে যে কাঠামোগত প্রভাব পড়বে। দেখা যাবে যে আমরা নানান রকম ভাবে, মানে নানান প্রক্রিয়ায় হেনস্থার শিকার হবে বিভিন্ন ছাত্র সংগঠন, এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। মানে আমরা ভিসি প্রক্টরের সম্পর্কে এটা বলছি না যে তারা হচ্ছে ইন্টেনশনালি করবে, কিন্তু তারা আমার কাছে মনে হয় যে সম্পূর্ণভাবে ইনফ্লুয়েন্স পার্টিকুলার কিছু ছাত্র সংগঠন দ্বারা। ধন্যবাদ মেঘ মোল্লার, আপনাকে ধন্যবাদ
নাহিদুজ্জামান শিপন, আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন প্রথম আলোর প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে 5 দিন রাত 8টার এই শো বার্তাকক্ষে আজকে দুজন ছাত্র নেতা আমাদের সঙ্গে ছিলেন। তাদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত যে পরিস্থিতি এবং রাজনীতি নিয়ে, ছাত্র রাজনীতি নিয়ে বিশেষ করে যে বিতর্ক, সেই বিতর্কের বিভিন্ন দিক আলোচনা করার চেষ্টা করেছি। আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 8টায় এই শো বার্তাকক্ষ আপনারা দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজ যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।